সম্মানিত অটোমোবাইল রিপেয়ারিং এক্সপার্ট, ইঞ্জিনিয়ার, মেকানিক, টেকনিশিয়ান ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পরিচয় করাই দিই যে বাংলাদেশের গর্ব আসসালামু আলাইকুম। হাসান আমি ভাই, মোহাম্মদ হোসেন আলী। হোসেন আলী ভাই। ইনি আসলে দেখতে ছোট মনে হলেও ইনি কিন্তু আমাদের বাংলাদেশের একজন গর্ব। আমরা এখন আছি সংযুক্ত আরব আমিরাতে। উনি এখানেই আছেন একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে, এটা নাম করা হয়েছে ওয়ার্কশপে। তো সাধারণত দেখা যায় যে আমাদের বাংলাদেশি যারা সবাই মনে করে ছোটখাটো লেবার, এইসব টেকনিশিয়ান, হেল্পার এই জাতীয়, কিন্তু এত উচ্চ লেভেলের এই যে সিনিয়র লেভেলের মানুষজন আসলে খুবই কম। তখন এই হোসেন আলী ভাইরা আমাদের গর্ব যখন শুনি যে উনি বাংলাদেশি, বা উনি আসলে বেসিক্যালি যে ইউরোপিয়ান আমেরিকান যে গাড়িগুলো আছে না, খুব দামি গাড়িগুলো, সেগুলোর মূলত কাজ করেন। তো উনি এই ব্যাপারে খুবই এক্সপার্ট। তো আমরা অনেকদিন পরে ওনার পাইছি সামনাসামনি। এখন আমরা ওনার কাছে কিছু শিখবো বা কিছু জানবো, বিভিন্ন প্রশ্ন করব, বিভিন্ন ডায়াগনোসিস, প্রোগ্রামিং, এইসব টুলস, সফটওয়্যার রিলেটেড যে ইয়াগুলো আছে এই বিষয়ে আমরা এখন আলাপ করব আর কি। তো যাতে আমিও কিছু শিখতে পারি, আপনারাও কিছু শিখতে পারেন। তো ওনার যে এক্সপিরিয়েন্স, সেটা আমরা বিভিন্ন প্রশ্ন করব আপনাদের জন্য, সেটা উনি আমাদেরকে বলবেন। তো হাসান ভাই, আমি প্রথমেই জানতে চাই, যেহেতু আমরা অটোমেটিভ রিলেটেড যে প্রোগ্রামার, সফটওয়্যার টুলস এগুলো ইয়া করি, তো এগুলো দেখা যায় যে অনেকেই ভয় পায়, ইংরেজি পারে না ভালো, কিভাবে ডায়াগনোসিস করবে, কিভাবে প্রোগ্রামিং করবে, কোন টুলসটা ভালো, কোন ধরনের ওয়ার্কশপের জন্য, কোনটা জাপানি গাড়ি যারা করে, বা ইউরোপিয়ান আমেরিকান টুলস এর ব্যাপারে যদি, কারণ অনেকেই দেখা যায় কনফিউশনে থাকে। আসলে বিষয়টা হচ্ছে, আমরা যারা বিশেষ করে বাংলাদেশি আছি, আমাদের যে মেন যেই আমাদের বাংলাদেশি, আমরা যে সংযুক্ত আরব আমিরাতে আছি, তো বিশেষ করে আমাদেরকে সবাই ভাবে যে আমরা বাংলাদেশি যারা আছে আমরা একটা লেবার ক্যাটাগরির। আসলে আমাদের ওরকম কোনো সম্মান নেই এখানে। আমরা যা দেখলাম এত বছরে, প্রায় 4 বছরের বেশি হয়ে গেছে আমি দুবাইতে আছি, তো আমি দেখলাম যে যখনই পরিচয়টা দিচ্ছি যে ন্যাশনালিটি বাংলাদেশ, তো তখন তারা মাইন্ডে সেট আপ হয়ে গেছে অলরেডি যে আসলে আমরা একটা লেবার ক্যাটাগরি। আমাদের ওরকম কোনো অভিজ্ঞতা নেই, আমরা কোনো স্কিল ওয়ার্কার না, মানে কিছুই না। কারণ যেখানেই যাই সবাই দেখতেছে যে এরা তো সবাই লেবার, ওই যে কনস্ট্রাকশনে কাজ করতেছে বা বিভিন্ন ক্লিনিং এ কাজ করতেছে, এই বিষয়গুলো। তো আসলে তাদের কোনো ধারণা নেই যে আমাদের বাংলাদেশের ভিতরেও অনেক এক্সপার্ট আছে যারা আসলে এই ডিপার্টমেন্টের সাথে সংযুক্ত। যেরকম আমি দেখছি হচ্ছে, আমি তো বিশেষ 4 বছর উপরে ডুবাইতে আছি, যে সবাই মনে করে যে ইন্ডিয়ান, পাকিস্তান ওরা খুব ভালো কাজ জানে, কিন্তু আসলে ধারণাটা ভুল। ওরা ওরকম কোনো এক্সপার্ট লেভেলের না যে ওরা দেখা যাচ্ছে যে ইলেকট্রিকের টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো করতেছে, কোনো মডিউল যে ইয়েগুলো আছে আপনার চেঞ্জিং বা এইসব জেনারেল যে সাবজেক্টটা, এগুলো নিয়ে কাজ করে। আর আমরা বাংলাদেশে যারা আছি, মোটামুটি এই সেক্টরে যারা আছি, ওনারা বিশেষ করে হচ্ছে আপনার শারজা, আজমান এই এরিয়াগুলোতে আছে, দুবাইতে খুব কম। তো কারণটা হচ্ছে যে আমাদের এই ডিপার্টমেন্টটার, আমাদের দেশের যেই টেকনিশিয়ানগুলো আছে ওনারা অত এক্সপার্ট না, কারণ আমাদের বাংলাদেশে কোনো টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার মতন আমাদের ওরকম কোনো ইনস্টিটিউট নেই, যেখানে আমরা প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান নেই যেখানে প্রপারলি আসলে কাজ শেখানো হয়। যেরকম বাংলাদেশে যে আপনারা হয়তো অনেকে বলতে পারেন আমাদের এখানে অনেক ট্রেনিং সেন্টার আছে, ডিপ্লোমা যারা করতেছে। আসলে কি, একটা কথা বলতে, সত্যি কথা বলতে, আমি বাংলাদেশে যখন ছিলাম অনেক যারা ডিপ্লোমা কোর্স করতো, যখন ডিপ্লোমাটা শেষ হতো, তারা যখন জবের জন্য আসতো, তো তখন দেখতাম যে ওনাদের সার্টিফিকেট আছে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজের কোনো অভিজ্ঞতা নেই। আর এই বিষয়গুলো হচ্ছে কি, আর যাদের কাজের অভিজ্ঞতা আছে তারাও সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ না। দেখা যাচ্ছে তারা বাংলাদেশে যে গাড়িগুলো, যেরকম আমরা কাজ করে থাকতাম বাংলাদেশে, জাপানিজ গাড়ি সবচাইতে বেশি। তো বাট এখন বর্তমানে বাংলাদেশের, তারপর দেশের বাইরে যে কন্ডিশনটা, এখন কিন্তু কেউ জাপানিজের উপর নির্ভরশীল না। কারণ এখন ইউরোপ, আমেরিকার যেই ডিজাইনগুলো বের করতেছে, যেই সুন্দর সুন্দর টেকনোলজিগুলো তারা গাড়িগুলো করতেছে, দেখতে খুবই সুন্দর। প্লাস এই কাজগুলো যদি কেউ জেনে থাকে প্রপারলি ভাবে, সে ভালো একটা মান্থ শেষে সে একটা প্রফিট করতে পারতেছে। কারণ হচ্ছে
যে ইন্ডিয়া পাকিস্তানে যাদেরকে আমি দেখছি দুবাইতে যারা কাজ করতেছে অনেক বড় বড় আমি দুবাই এবং মিডল মিডল ইস্টে বড় বড় ওয়ার্কশপ কোম্পানিতে কাজ করতেছে, কিন্তু আসলে ওরা অতটা এক্সপার্ট না। কারণ আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা কোম্পানি রাশিয়ান ওনারের, তো ওইখানেও দেখলাম যে আমার আগে যারা ছিল তো এক একটা গাড়ি নিয়ে 5 মাস 6 মাস খুব পেরেশান থাকতো যে এই গাড়িটা, কারণ কি গাড়িগুলো হচ্ছে সব নিউ টেকনোলজি। তো নিউ টেকনোলজিতে আপনি হয়তো দেখা যাচ্ছে গাড়িতে একটা ছোট ফল্ট, এই ফল্টটা এখানে গাড়ির ভিতরে অনেকগুলো মডিউল আছে রিলেটেড। তো এখন আসলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন মডিউলটার ভিতরে প্রবলেম। তো এখন আপনি যদি সম্পূর্ণভাবে এক্সপার্ট না হন সেই ক্ষেত্রে কি হচ্ছে আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না কোন মডিউলটা প্রবলেম। এখন আপনি একটা কোটেশন দিয়ে দিলেন এই মডিউলটা প্রবলেম, কিন্তু আসলে এই মডিউলটা প্রবলেম না, প্রবলেম এটার আরেকটা, কিন্তু ফল্ট দেখাচ্ছে এই মডিউলের আন্ডারে, কিন্তু এই মডিউলের আন্ডারে ফল্ট হচ্ছে, কিন্তু ফল্ট আসলে এই মডিউলের আন্ডারে না, ফল্টটা অন্য মডিউলের আন্ডারে, কমিউনিকেশনের ভিতরে ফল্টটা, কিন্তু হয়তো ভাবতেছি যে এটার আন্ডারে এটাই ফল্ট, কিন্তু আসলে এটা ফল্ট না। তো আমাদের যে বাংলাদেশি টেকনিশিয়ান যারা আছে মিডল ইস্টে দুবাই শারজা আজমানে, তো ওনারা যদি আসলে মানে কোথাও ভালো মানে আপনার একটু ট্রেনিং নিতে পারে, তো সেই ক্ষেত্রে কি হয় যে আমাদের যেরকম শারজা আজমানে যারা টেকনিশিয়ান আছে ওনাদের স্যালারি খুবই লো, মানে বিশেষ করে দেখা যায় 1500 2000 ম্যাক্সিমাম 2500, এর উপরে খুব রেয়ার যে একটা টেকনিশিয়ানের বেতন 2500 টাকার উপরে। তো আমরা চিন্তা করি, কারণ 2500 টাকা যেটা একটা স্যালারি সেটা হচ্ছে একটা হেল্পার স্যালারি, কিন্তু দেখেন সেই টেকনিশিয়ানটা যখন বাংলাদেশে ছিল সে কিন্তু একটা সিনিয়র পোস্টে ছিল, এখানে এসে কেন সে হেল্পার হয়ে যাচ্ছে? কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যে গাড়িগুলো আছে এখানে গাড়িগুলো সম্পূর্ণই আলাদা। আমাদের এখানে সম্পূর্ণ দুবাইতে মিডল ইস্টে লাক্সারি গাড়ি, তো আমরা যদি লাক্সারি গাড়িগুলো কাজ করতে পারি তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের একটা সম্মানটা অনেক উপরে চলে আসবে। কারণ যখন আমি কোনো দেখা যায় আমাদের ওয়ার্কশপে যখন কোনো কাস্টমার আসতেছে তখন কাজের সময় তারা হঠাৎ প্রশ্ন করে যে কোন দেশের ন্যাশনালিটি কি, তখন যখন বলে যে বাংলাদেশ, তখন সে মানে খুবই অবাক হয়ে যায় যে একজন বাংলাদেশি কিভাবে এইসব কাজ করে। তারা আসলে ভেবে নিছে যে বাংলাদেশে শুধুমাত্র নিম্নমানের যে লেবার ক্যাটাগরি, তো আসলে তাদের কোনো আইডিয়া নেই আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো টেকনিশিয়ান আছে, কিন্তু তারা হয়তো অনেক সময় দেখা যাচ্ছে ভালো কোনো পজিশনে যেতে পারতেছে না, ভালো কোনো লিঙ্ক পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখন আমি আপনাকে বলবো যে যারা বিশেষ করে এখন যে মার্কেটে যে গাড়িগুলো বিশেষ করে সারা পৃথিবীতে হাই টেকনোলজি ইউজ করতেছে বিভিন্ন মডিউল, তো এইটার জন্য সর্বপ্রথম যদি কাজ করতে হয় একজন মেকানিক, সর্বপ্রথম ডায়াগনোসিস করতে হয়। এখন তো ডায়াগনোসিস যেটা একবারে কি বলে প্রাইমারি লেভেল, হ্যাঁ, তো অনেকে এই ডায়াগনোসিসটাই জানে না। এখন ডায়াগনোসিসের জন্য আমাদের এখানে তো বিভিন্ন টুলস, কোন ধরনের টুলস ভালো হবে, মানে মানে বাংলাদেশি যারা আছে টেকনিশিয়ান তাদের ক্ষেত্রে এখানকার ক্ষেত্রে কি ধরনের ডায়াগনোসিস টুল ব্যবহার করা উচিত, এবং এটা ট্রেনিং, অনেকে বলতেছে ভাই আমি ট্রেনিং চাই, আসলে এটার মেশিনটা তো নিজেই একটা টেকনিক্যাল সেন্টার, কি বলে এটাকে ট্রেনিং সেন্টার, সে আপনাকে ট্রেন করে দিবে কি আছে না আছে। তো এই ব্যাপারে যদি আমাদের মানে কোন ধরনের ডায়াগনোসিস কিভাবে করে, অনেকে ট্রেনিং নিতে চায়, আসলে এটা কি আসলে কি এত জটিল কিনা সেই ব্যাপারে যদি কিছু বলতেন। আসলে বিষয়টা হচ্ছে যে ডায়াগনোসিসের যে প্রাইমারি লেভেলটা, তো প্রাইমারি লেভেলের কিছু স্ক্যানার আছে, সেটা হচ্ছে আপনার কান্ট্রি বেসিস ডিপেন্ড করে। যেরকম আপনি যদি জাপানিজ গাড়ির জন্য কাজ করে থাকেন সেই ক্ষেত্রে এক ধরনের ডিভাইস আপনাকে নিতে হচ্ছে, সাপোর্ট দিবে, বেস্ট সাপোর্ট যেটা বলা হয়। আর আপনি যদি ইউরোপ আমেরিকার গাড়িগুলোর বেশি কাজ করে থাকেন সেটার জন্য আলাদা স্ক্যানার। তো দুইটা প্রসেস অ্যাকচুয়ালি টোটালি ডিফারেন্ট, কারণ যেটা জাপানিজ গাড়ির জন্য সাপোর্ট বেস্ট করবে সেটা আমেরিকাতে বেস্ট সাপোর্ট দিবে না, আবার যেটা আমেরিকার জন্য বেস্ট সেটা জাপানিজের জন্য বেস্ট করবে না। আর আরেকটা বিষয় হচ্ছে কোনো ডিভাইসই স্বয়ংসম্পূর্ণ না, আপনাকে ম্যাক্সিমাম 70 থেকে 80% সাপোর্ট দিবে। আপনি এখন যে কোনো ডিভাইসের কথাই বলেন, যত এক্সপেন্সিভ ডিভাইসের কথা বলেন, আপনাকে কোনো ডিভাইস 100% সাপোর্ট দিবে না, সেটা হচ্ছে 70 থেকে 80% সাপোর্ট দিবে। এখন আপনি যদি বলে থাকেন যে ভাই তাহলে জাপানিজ গাড়ির জন্য কোন স্ক্যানার গুলো বেস্ট, সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করতে পারি লান্স, থিঙ্কার, এক্সপ্রো 5, এরকম কিছু ডিভাইস আছে যেগুলো জাপানিজ গাড়ির জন্য বেস্ট সাপোর্ট। এখন আপনি যদি আপনার সেকেন্ড প্রশ্ন হতে পারে তাহলে ইউরোপ আমেরিকার জন্য কোন ডিভাইস গুলো বেস্ট, দেখুন ইউরোপ আমেরিকার জন্য লান্স
X Pro 5 এগুলো কাজ করছে, এমন না যে সাপোর্ট করে না বা কাজ হয় না, কাজ হচ্ছে। কিন্তু তার ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কিছু মডিউলগুলো রিপ্রোগ্রাম করতে হয়, কারণ কিছু মডিউল আছে সফটওয়্যার ক্রাশ করে, অথবা আমরা মডিউল রিপ্লেস করে থাকি। সেই ক্ষেত্রে লাঞ্চ X Pro 5 থিঙ্কার যেগুলো জাপানিজ গাড়িগুলো আছে সেগুলো প্রপার সাপোর্ট দিতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আমেরিকার যে সাপোর্টগুলো আছে, যে স্ক্যানারগুলো আছে, ডিলার টুলস গুলো সেগুলো সাপোর্ট দেয়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই ইউরোপ আমেরিকার জন্য কোনটা বেস্ট সাপোর্ট দিতে পারে। তো আমার হিসাবে আমি বিগত 10 বছর ধরে শুধুমাত্র ইউরোপ আমেরিকার উপরেই কাজ করতেছি। জাপানিজ গাড়ির আমি 10 বছর হয়ে গেছে, আমি জাপানিজ গাড়িগুলো এখন আর ওরকম আসলে কাজ করি না, কারণ ওরকম সময় হয়ে ওঠে না। কারণ আমি এখন যে কাজগুলো করি লাক্সারি লেভেলের গুলো কাজ করি, ফেরারি, ল্যাম্বরগিনি, রোলস রয়েস, ম্যাকলান, এগুলো আমার ওয়ার্কশপে সিরিয়াল ধরে থাকে। তো সেই ক্ষেত্রে ওই জাপানিজ গাড়িগুলো কাজ করা হয় না, কারণ আমাদের যেই দুবাইয়ের যে ওয়ার্কশপ গুলো আছে খুব হাই লেভেলের ওয়ার্কশপ গুলো, তো জাপানিজ গাড়িগুলো আসলে ওরকম কাজ হয় না। তো যার জন্য জাপানিজটা একটু কমই করা হয়। আর জাপানিজের ইউরোপ আমেরিকার জন্য স্ক্যানার হচ্ছে অটল, দেন হচ্ছে আপনার থিঙ্কারটা মোটামুটি সাপোর্ট ভালো কাজ করে। অনেক সময় দেখছি আমি কয়েকটা ডিভাইস প্রোগ্রাম করে আপনার অটল থেকেও থিঙ্কারটা সাপোর্ট বেশ দিচ্ছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে একটা ডিভাইস প্রোগ্রামের উপর স্ক্যানারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, প্রোগ্রামিং এ যেরকম অটল দিয়ে আপনি মার্সিডিজ, বিএম যে গাড়িগুলো আছে, লাক্সারি রেঞ্জ রোভার, আপনি প্রোগ্রাম করতে পারতেছেন। এখন অনেকে প্রশ্ন করতে পারে ভাই আমি যে কোনো এক্সাম্পল, আমি ইসিএম, টিসিএম, গেটওয়ে যে কোনো একটা মডিউল চেঞ্জ করছি, তো এটা দিয়ে কি আমি সব গাড়ি প্রোগ্রাম করতে পারবো না? সব কাজ সব স্ক্যানার দিয়ে হবে না। কিছু কিছু ডিভাইস আছে যেগুলো হচ্ছে আপনার বেশ সাপোর্ট করতেছে, ডেডিকেটেড, যেমন ডিলার লেভেলের যেই সাপোর্ট গুলো, সেগুলো অটল, থিঙ্কার আপনাকে সাপোর্ট করতেছে, কিন্তু ম্যাক্সিমাম 70 to 80%। হ্যাঁ, আর যেটা আমি বলেছিলাম 70 to 80%। এখন অনেকে প্রশ্ন করতে পারে ভাই তাহলে তো ডিলার লেভেল গুলো বেস্ট 100% সাপোর্ট করে। এখন ডিলার লেভেলের যেগুলো আছে সেগুলো আসলে আমরা ইউজ ডিভাইস গুলো বেশি চেঞ্জ করে থাকি, ব্র্যান্ড নিউ ইউজ করি না। এখন ডিলার লেভেলের যে ডিভাইস গুলো আছে, মডিউল গুলো সেটা হচ্ছে ব্র্যান্ড নিউর ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে ডিলার লেভেল গুলো কোন মডিউল গুলো সাপোর্ট করতেছে, প্রোগ্রাম করতেছে। ডিলার লেভেলের যেগুলো আছে সেগুলো আপনার ইউজ মডিউল গুলোতে খুব কম সাপোর্ট করতেছে। বাট আপনি যদি ব্র্যান্ড নিউ কোনো মডিউল কন্ট্রোলার চেঞ্জ করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে প্রোগ্রামিং এ সাপোর্ট দিচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে ডিলার লেভেলের যেই স্ক্যানার গুলো আছে, সেই ক্ষেত্রে আপনাকে অনলাইন সাবস্ক্রিপশন নিতে হচ্ছে, ওই অনলাইন প্রোগ্রামিং। আচ্ছা, অনলাইন আমি এখন প্রশ্ন করি, আসলে আমরা তো আসলে কনফিউশনের ভিতরে থাকি, যেমন ডায়াগনোসিস আমরা করি, ক্যালিব্রেশন রাখার পরে কোডিং এর যেটা প্রোগ্রামিং, অনলাইন প্রোগ্রামিং, অফলাইন প্রোগ্রামিং। আচ্ছা, অফলাইন প্রোগ্রামিং ব্যাপারে কি? অফলাইন প্রোগ্রামিং মানে কি? আমি একটা মডিউল চেঞ্জ করা, ইসিও খারাপ হয়ে গেল, একটা ইসিও নিলাম, রিড রাইট ক্লোনিং করলাম, এটাই তো অফলাইন প্রোগ্রামিং। অনলাইন প্রোগ্রামিং বা অফলাইন প্রোগ্রামিং এর ডিফারেন্ট বা এরা কি? আসলে অনলাইন এন্ড অফলাইন দুইটা জিনিস হচ্ছে, যেটা সাধারণত অফলাইন বলতে আমরা যেটা বলা হয় যে আপনি কোন একটা মডিউল ওপেন করে নিয়ে আসছেন, আরেকটা ইউজ মডিউল নিয়ে আসছেন, আপনি আপনার অরিজিনাল মডিউল থেকে ডাটাটা ক্লোন করে ইউজ ডিভাইসে আপনি ডাটা পেস্ট করে দিচ্ছেন, সেই ক্ষেত্রে ওইটা হচ্ছে অফলাইন সিস্টেম। আর সেটার ভিতরে কিছু রেস্ট্রিকশন আছে, যেরকম আপনি সব ধরনের ডিভাইস দিয়ে আপনি সব ধরনের মডিউল আপনি কপি করতে পারবেন, ক্লোন করতে পারবেন না। সেখানে অনেক সময় দেখা যায় কিছু যেই ক্লোন ডিভাইস গুলো আছে সেগুলো দিয়ে কাজ করতে পারতেছেন। অনেক সময় দেখা যায় কিছু এক্সপেন্সিভ ডিভাইসও ইউজ করতে হয়। অনেক সময় দেখা যায় যেমন মার্সিডিজ বেঞ্জের যেমন একটা সিএম বা টিসিএম নষ্ট হয়ে গেল, আমি মার্কেট থেকে আরেকটা কিনে আইনা লাগাই দিলাম, এটা কিন্তু এটা কাজ করবে না। তখন এটাকে জিরো করে বা ইউজ, এটা অনেকে দেখা যায় ইউজ নিয়ে আসে, প্রোগ্রামিংও হচ্ছে, রিড রাইটও হচ্ছে, কিন্তু কাজ করে না। আসলে বিষয়টা হচ্ছে কিছু কিছু ডিভাইসের ক্ষেত্রে কিছু কোম্পানি আপনার ওইটা ইসিও লক করে দিয়ে থাকেন, তো সেই নিজস্ব সিস্টেমের জন্য। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আগের যে ডিভাইসটা আছে
যেটা ইউজ ডিভাইস আমি কিনে নিয়ে আসছিলাম, সেটাকে ফ্লাশ করে জিরো করে ভার্জিন ফাইল যেটাকে আমরা বলি, সে ভার্জিন ফাইল করার পরে আমার যেই আগের যে সফটওয়্যারটা আমার অরিজিনাল ডিভাইস আছে সেটা কপি পেস্ট করার পরে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কপি পেস্ট করলেও গাড়ি স্টার্ট হয় না, তখনও সিস্টেমে কিছু ফল্ট থেকে থাকে, ডাটা নট ম্যাচ সামথিং কিছু ফল্ট থেকে থাকে, সেই ক্ষেত্রে তখন ওবিডি মোডে যেরকম স্ক্যানারের মাধ্যমে এটা প্রোগ্রাম করতে হয়। এখন ওইটাও সব ডিভাইস দিয়ে আপনি ওই জিনিসটা প্রোগ্রাম করতে পারবেন না, তখন কিছু কিছু ক্ষেত্রে আপনাকে যে ডিলার লেভেলের যে ডিভাইসগুলো আছে সেগুলো আপনাকে ইউজ করতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি ডিলার লেভেল না হলেও আপনি যেই আদার্স যে ব্র্যান্ডগুলো আছে মাল্টি ফাংশন, সেগুলো দিয়ে আপনি কাজ করতে হবে। তো আমার মতামতে যেটা আসলে আমরা যেই লেভেলে কাজ করি, তো আমরা আসলে ডিলার লেভেল যেটা আমাদের জন্য অনেক এক্সপেন্সিভ, তো সেই ক্ষেত্রে আমরা ডিলার লেভেলটা না চুজ করে যে মাল্টি ভার্সন গুলো আছে আমরা মাল্টি ভার্সন গুলো চুজ করতে পারি, আমাদের সেই ক্ষেত্রে এক্সপেন্সিভটা কমে যাচ্ছে, খরচটা কমে যাচ্ছে। তো খরচ কমার ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে হ্যাঁ অনেক সময় হতে পারে যে আমার খুব ইমার্জেন্সি আমার ডিলার লেভেল সাপোর্ট দরকার, কিন্তু ডিলার লেভেলের সাপোর্টটার সময় আপনাকে তখন অনলাইন সাবস্ক্রিপশন নিতে হবে। আচ্ছা, অনলাইন প্রোগ্রামিংটার ব্যাপারে জানতে, কোন ধরনের গাড়ি, কত সালের গাড়ি, অনলাইন প্রোগ্রামিং যেগুলো এই ব্যাপারে যদি কিছু, কারণ এটা তো কনফিউশন থাকে। অনলাইন প্রোগ্রামিং কিছু আছে যেমন আমরা লান্স, এক্সটোল, তারপর হচ্ছে উটেল, জিএসক্যান, এগুলো দিয়ে তো কিছু কিছু অনলাইন প্রোগ্রামিং হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনলাইন প্রোগ্রামিং এর জন্য আপনার ওই সাবস্ক্রিপশন নিতে হয় বা এটার প্রসিডিউরটা একটু জটিল টাইপের। কোন ধরনের গাড়ির জন্য অনলাইন প্রোগ্রামিং করা হয়, কেন করা হয়, এই বিষয়টা যদি একটু সংক্ষেপে বলতেন। আসলে বিষয়টা হচ্ছে মাল্টি যে স্ক্যানার গুলো আছে সেগুলো থার্ড পার্টি স্ক্যানার, সেগুলো আপনাকে ওই যে যেটা বললাম 70 থেকে 80% আপনাকে অনায়াসে ওইগুলোর ভিতরে অনলাইন অপশন আছে। এখন না, অনলাইন প্রোগ্রামিং কেন করতে হয়, কি জন্য, কত সাল থেকে কত সাল, এই বিষয়গুলো সবগুলো কি আসলে বিষয়টা হচ্ছে কি অনলাইন প্রোগ্রাম কোনো সাল নির্ভর না। আচ্ছা আচ্ছা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকে বলে থাকে যে কেন করতে হয় অনলাইন প্রোগ্রাম, এই বিষয়টা যদি ক্লিয়ার করতে চান। অনলাইন প্রোগ্রামিংটা এই জন্য যখন আপনি কোনো মডিউল রিপ্লেস করতেছেন, সবসময় রিড রাইটের ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে না, অনেক সময় অনেক মডিউল আছে যেটা রিড রাইটের অপশন নেই, ওটা রিড রাইটের কোনো অপশন নেই, কারণ হচ্ছে রিড রাইটের যেই আমাদের ডিভাইস গুলো আছে সেগুলো হচ্ছে ইসিএম, টিসিএম, বিসিএম, তারপর আপনার এয়ারব্যাগ কন্ট্রোল মডিউল, এইগুলো কিছু কিছু ক্ষেত্রে কাজে, কিন্তু আদার যে আরো গাড়িতে আরো 10-20টা মডিউল আছে সেগুলো কিন্তু আপনাকে ওই ক্লোনিং ডিভাইসটা কিন্তু আপনাকে সাপোর্ট করতেছে না। তো সেই ক্ষেত্রে আপনাকে অনেক সময় অনলাইন অ্যাক্সেসটা প্রয়োজন হয়, কারণ আপনি অলরেডি রিপ্লেস করে ফেলছেন। তো রিপ্লেসের পর আপনার ওইখানে অটোমেটিক্যালি ফরওয়ার্ড চলে আসবে, ইনকোডেড, দেন হচ্ছে মিসম্যাচ ডাটা, এরকম কিছু ফল্ট চলে আসে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে মাস্ট বি ওইখানে অনলাইন প্রোগ্রাম করতে হয়। এখন অনেকে বলতে পারে কত সাল থেকে কত সাল, এটার কোনো কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না কত সাল থেকে কত সাল। আসলে হচ্ছে যেরকম আপনি যদি টয়োটার কাজ করেন সেটার একটা সাল ভ্যারি আছে, আপনি যদি ইউরোপিয়ান গাড়ির মার্সিডিজ, বিএমডাব্লিউ এই গাড়িগুলোর কাজ করেন সেটারও একটা স্টেপ বাই স্টেপ আছে। যেরকম মার্সিডিজ একটা সুন্দর একটা পয়েন্ট, মার্সিডিজ যেই কি গুলো আছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের লস্ট কি হয়ে যায় বা অ্যাড কি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বর্তমান যেই FC4 কিটা আছে ওইটা কেউ ক্লোন করতে পারবে না বাইরের, আচ্ছা, সেটা আপনাকে ডাইরেক্ট ডিলার থেকে আপনাকে ক্লোন করে নিতে হবে, বাই করে নিতে হবে। কারণ হচ্ছে যে মার্সিডিজ বর্তমানে কিছু খুব টেকনোলজিটা জটিল করছে, এই জন্য তারা সিকিউরিটি সিস্টেম করছে যাতে তাদের গাড়িগুলো চুরি কম হয়। চুরি প্রতিরোধ করার জন্যই তারা এই টেকনোলজিটা করছে যে আমাদের থেকে নিলে আমরা এটা ইজি প্রসেস, যদি আপনি আইডি প্রুফ দিতে পারেন এটা আপনার গাড়ি, সেক্ষেত্রে আপনাকে আমরা এটার অ্যাক্সেসটা দিব। আর মার্সিডিজের যে অনলাইন সার্ভিসটা খুবই এক্সপেন্সিভ, অন্যান্য যে সার্ভার গুলো আছে সবচাইতে বেশি এক্সপেন্সিভ মার্সিডিজ। আর অন্যান্য যে আদার্স মডেল গুলো আছে সেগুলো আপনি অন্যান্য যে আমাদের ডিভাইস গুলো থেকে আপনি অনলাইন প্রোগ্রাম পেয়ে যাচ্ছেন, আমাদের ডিভাইস গুলোর ভিতরে কিন্তু অনলাইন অপশন আছে, তবে পুরোপুরি নাই। আসলে আমরা অপশন আছে, পুরোপুরি নেই, কিন্তু যে অপশন গুলো আছে সেটা আমরা জানি না। আচ্ছা, আমাদের কেন করতে হবে এই বিষয়টা আমাদের জানা নেই আসলে, যে আমাদের এই মডিউলটা আমরা ক্লোন করতে পারি, প্রোগ্রাম করতে পারি আমাদের স্ক্যানার দিয়ে। নরমালি আমরা যেটা মাল্টি স্ক্যানার ইউজ করি, আচ্ছা, আমরা জানি না, আমরা মনে করি যে না মনে হয় এটা ডিলার লেভেল ছাড়া হবে না, কিন্তু আমাদের ধারণাটা ভুল। আচ্ছা,
আমরা 80% সাপোর্ট যেহেতু পাচ্ছি, তার মানে আমরা আরো তো পাওয়া ওখানে আরো ফাংশন মডিউল আছে। পেয়ে যাচ্ছে। আর আমাদের যে ডিভাইস গুলো আছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে। সফটওয়্যার আপডেট করতেছে। সফটওয়্যার আপডেট এই জন্যই করতেছে, অনেক মডিউল গুলো তারা অ্যাড করতেছে, কারণ যত সফটওয়্যার আপডেট হচ্ছে তত কিন্তু সিস্টেম গুলো ফাংশন গুলো বেড়ে যাচ্ছে। তো আমি বলবো যে সবাই একটু যার যার কাছে যে স্ক্যানার গুলো আছে সেগুলো একটু অবসর সময় আপনারা একটু চেক করে দেখবেন যে আপনাদের স্ক্যানার গুলোতে কি অপশন আছে। আচ্ছা, এখন আমি একটু এই দর্শকদের যারা টেকনিশিয়ান ভাই আছে তাদের উদ্দেশ্য করে বলি, আমরা যে স্ক্যানার গুলো ইউজ করি, বিশেষ করে আমরা যে স্ক্যানার গুলো বিক্রি করি বা এগুলোর ভিতরে আসলে ওখানে একটা ট্রেনিং সেন্টার আছে। হ্যাঁ, ওখানে ভিতরে ইনফো সেন্টারে একটা ট্রেনিং সেন্টার আছে আপনাদেরকে ওখানে, যেমন মানে আপনি কিভাবে কি প্রোগ্রামিং করবেন, কিভাবে ক্যালিব্রেশন করবেন, কিভাবে কোন ধরনের সমস্যার জন্য কি করতে হবে, কমন সমস্যাগুলো নিয়ে একেবারে আপনি যদি লেখাপড়া নাও পারেন ছবির মতো করে স্ক্রিনশট দেওয়া আছে। বিশেষ করে লান্সের স্ক্যানার বা আমাদের এক্সপ্রো 5, আপনারা জানেন আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আছে এক্সপ্রো 5, ওখানে আছে লান্সের আছে অন্যান্য আছে, কিন্তু এটার ভিতরে লান্সে বা এক্সপ্রো 5 এর ভিতরে এমন ভাবে আপনাকে ট্রেনিং সেন্টারটা বানাইছে, যেমন মনে করেন আপনি একটা মেকানিক্যাল কি, টয়োটার মেকানিক্যাল কি কিভাবে তৈরি করবেন, টয়োটার স্মার্ট কি কিভাবে প্রোগ্রামিং করবেন, তারপরে কোন ক্যালিব্রেশনটা কিভাবে করবেন, অনলাইন প্রোগ্রামিং যে হাসান ভাই এতক্ষণ যেগুলো বলছে, এগুলো কিন্তু একটা গাইডেড ফাংশন ওখানে আছে। আপনি ট্রেনিং করতে আসতে হবে না যে ভাই আমি ট্রেনিং করতে চাই বা আমি শিখতে চাই, ওখানে আপনাদের জন্য এমন ভাবে ফ্রেম তৈরি করে দিচ্ছে, আপনারা ওখানে যখন অবসর সময় পাইবেন রাতের বেলা মোবাইল না দেখে ওখানে শুয়ে শুয়ে দেখবেন স্ক্রিন একটার পর একটা, ওটা দেখে দেখে আপনি প্রোগ্রামিং গুলো আপনারা করতে পারবেন। বিভিন্ন জটিল জটিল যে বিষয়গুলো আছে, এমনি সাধারণ বিষয়গুলো তো আপনারাই পারবেন, জটিল জটিল বিষয়গুলো আছে ওখানে প্রতিটা ব্র্যান্ড ওয়াইজ আলাদা আলাদা করে আপনার স্ক্রিনশট দেওয়া আছে এবং বলা আছে কিভাবে কিভাবে করবেন। এগুলো যখন দেখবেন আপনাদের স্কিল অনেক বাড়বে। আর ডায়াগনোসিস টুল, হাসান ভাই তখন যেটা বললো ডায়াগনোসিস টুল সম্পর্কে বিভিন্ন এসে, তো ডায়াগনোসিস টুল আসলে মূলত ওনার কথা মতো যেটা বলতাম দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কি আপনার মাল্টি ইউনিভার্সাল, যেটা একটা স্ক্যানারের ভিতরে অনেক ধরনের ব্র্যান্ড আছে, প্রায় 100 200 300, এটা ছোট গাড়ি বড় গাড়ি এটা বিভিন্ন, এটা ব্র্যান্ড ওয়াইজ ভেরি করে। আরেকটা যেটা হচ্ছে, আর এগুলোতে 70 থেকে 80% পর্যন্ত পাবেন। আর এখন মনে করেন আপনি একটা গাড়ি প্রোগ্রামিং এ গেছেন, ওটা কাজ করতেছে না, তো এটা তার মানে এই নয় এটা সারা জীবন কাজ করবে না, কারণ এই কোম্পানিগুলো প্রতিনিয়ত আপডেটিং এর সিস্টেম, তাদের R&D টিম আছে, তারা এটা টেকনোলজি যখন যেটা করে না কিছুদিন পরে ওটা অটোমেটিক চলে আসবে। আরেকটা বিষয় যেটা আমরা ফিডব্যাকটা দেই না, এসব যে বড় বড় স্ক্যানার গুলো আছে, ডায়াগনোসিস টুল গুলো আছে, এরা শত শত লোক বসে আছে, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, R&D টিম বসে আছে, কি জন্য? আপনি কমপ্লেইন করবেন যে আমার এই ডায়াগনোসিসটা হচ্ছে না, এই প্রোগ্রামিংটা হচ্ছে না, এই ক্যালিব্রেশনটা হচ্ছে না, এটা করতে গেলে এটা হচ্ছে, এটার আপনি ওখানে একটা ফিডব্যাক অপশন আছে, যেটা দিবেন, এই যে আমার কমপ্লেন করার একটা অপশন আছে, কমপ্লেইন করার, ওখানে যখন করবেন ওটার সমাধান কিন্তু সহজে আসবে। আমরা অনেকে দেখি হয় না, এটা নিরাশ হয়ে বাদ দিয়ে দিলাম, এটা কিন্তু না। এটা সিস্টেম হলো, আপনি যেহেতু আপনার এটা রাইট আছে, আপনি পয়সা খরচ করে আপনি ইনভেস্ট করে এটা কিনছেন, কেন সমস্যা হচ্ছে তাদেরকে জানাইতে হবে, তখন তারা সমাধান করবে, তারা লোক বসে আছে শত শত, এটা করতে হয়। আর একটা যেটা হচ্ছে আপনার ডিলার লেভেলের যে স্ক্যানার গুলো, ওগুলো জানেন অনেক এক্সপেন্সিভ, কারণ আপনারা যারা কাজ করেন মনে করেন সর্বশেষ যে হচ্ছে না তখন ডিলারের কাছে যাইতে, তো ডিলারেরা কি করে, ডিলারেরা সাধারণত ডিলার লেভেলে ওদের যেমন টয়োটার জন্য ট্যাগ স্টিম, নিশানের জন্য কনসাল 3, তারপর হচ্ছে গিয়া বিএমডব্লিউ এর জন্য আপনার আইস্টা, তারপরে হচ্ছে মার্সিডিজ এর জন্য এক্সেন্টি, তারপরে হচ্ছে জিএম এর জন্য জিডিএস বা বিভিন্ন সফটওয়্যার আছে। তো এগুলো হচ্ছে ডিলার লেভেল, এগুলোতে আবার 100% কাজ করবে আপনার, কারণ এগুলো বানাইছে এই কোম্পানি। তো এগুলোর ভিতরে আবার সস্তা সলিউশন আছে, অরিজিনাল সলিউশন আছে। এখন অরিজিনাল যে সলিউশন গুলো আছে, কারণ এটা ইউরোপ আমেরিকার রুলস হচ্ছে তাদের নাগরিকদের জন্য বা ওখানকার তাদের নিয়ম হচ্ছে তারা তারা একটা গাড়ি কিনছে, ওই গাড়ি তারা নিজে নিজে আপনার ডায়াগনোসিস ক্যালিব্রেশন প্রোগ্রামিং করতে পারবে এবং সরাসরি কোম্পানি থেকে অ্যাক্সেস তারা নিতে পারবে, এটা ইজি তাদের জন্য। আর হচ্ছে গিয়ে আপনার ওই ইউরোপ আমেরিকার বাইরে যেটা লোকাল যারা তারা ডিলারের কাছে, আমরা যারা আছি তারা ডিলারের কাছে অবশ্যই যাইতে হবে, অন্য কোনো সমাধান নাই। ওটা আবার আরেকটা সাবস্টিটিউট আছে যেটা আমরা করি হাসান ভাই, যে বিভিন্ন এখানে যে ডিলার লেভেলে যে টুলস গুলো আছে, যেমন এটা ওডিসির জন্য একবারে ডিলার লেভেল প্রোগ্রামিং, এটা হচ্ছে জিএম এর জন্য, ওখানে আছে ফোর্ড এর জন্য, ওই যে ওখানে আছে মার্সিডিজের জন্য, এখানে আছে মিৎসুবিশির জন্য, এখানে অনেক প্রোগ্রামার আছে। তো এগুলা কিছু কিছু আছে, এগুলা দিয়ে আপনারা নিতে পারবেন সাবস্ক্রিপশন। এখন তো বলতে পারেন যে ইউরোপ আমেরিকার বাইরে তো সাবস্ক্রিপশনের নিয়ম, ওটার নিয়ম কি? হ্যাঁ, ওটার নিয়ম আছে। একটা ইউরোপ আমেরিকান যে ডিলার গুলো আছে, তারা একটা প্রসেসিং এর মাধ্যমে, যেমন তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করলাম যে আমার 1 ঘন্টার জন্য তোমার অ্যাক্সেসটা আমাকে দাও,
বা 1 মাসের জন্য দাও বা শেয়ারিং অ্যাক্সেসটা, তখন কিন্তু এই যে ডিলার লেভেল এগুলো দিয়ে কিন্তু কাজ করা যায়। আর ডিলার লেভেলের এগুলার যে আছে এগুলো সাবস্টিটিউটও কিন্তু আমাদের কাছে আছে, যেমন আপনার কাছে পয়সা কম, বিশেষ করে বাংলাদেশের ছোটখাটো ওয়ার্কশপ গুলো বা এখানকারও ছোটখাটো যে ওয়ার্কশপ গুলোতে আসলে এত হ্যাঁ, এত টাকা invest করতে এক্সপেন্সিভ চায় না। ডিভাইস ব্যবহার করা আসলে সম্ভব হয় না। কারণ তো সেখানে দেখা যাচ্ছে যে 6 মাসে একটা গাড়ি আসছে, হ্যাঁ হ্যাঁ তো যার জন্য একটা গাড়ির জন্য আমি এটা এত অনেক টাকা খরচ। ইনভেস্ট করাটা আমার হ্যাঁ মানে এটা ওয়েস্ট হচ্ছে। তো আমাদের যে সলিউশন আছে, আপনারা জানেন কিছুদিন আগে আমরা একটা মেড ইন বাংলাদেশ ইউনিভার্সাল যে 2534 আমরা করছি পাস থ্রু। ইউনিভার্সাল মার্কেটে তো অনেক ধরনের পাস থ্রু আছে, এটা কিন্তু এটার যে ডাটা রেট এটা খুব হাই। আমরা ইতিমধ্যে অনেকগুলো গাড়িতে অনেক কাস্টমার আমাদের যারা খুবই সন্তুষ্ট। ডিলার লেভেলের যেমন মনে করেন ওডিস, জিএম, মার্সিডিজের কিন্তু প্রতিটা যে ডিলার লেভেল সফটওয়্যার গুলো আছে না, এটার কিন্তু দুটো ভার্সন হয় বেশিরভাগই। যেমন মার্সিডিজের আছে অরিজিনাল ডাস, তারপরে আছে পাস-থ্রু, এটা দুইটা ভার্সন। পাস-থ্রুটা সাধারণত নরমাল ইউজারদের জন্য করা হয়, কিছুটা লিমিটেশন আছে। এরকম যে টয়োটা, লেক্সাস, নিশান, হুন্ডাই, জিএম, ফোর্ড, মাজদা, এই টাইপের গাড়িগুলো একটা চিপ সলিউশন আছে। ডিলার লেভেল যে সফটওয়্যারটা আপনারা কাজ করবেন ওটার একটা সলিউশন, সেটা হলো পাস-থ্রু। এখন পাস-থ্রুর ভিতরে বিভিন্ন দাম আছে, যে আমার কাছে আছে রাশিয়ান স্ক্যানমেটিক অরিজিনালও আছে, আপনারা ওই যে মেড ইন বাংলাদেশ যেটা ওটা দিয়েও করতে, আরো অনেক আছে মার্কেটে যেটা ইউনিভার্সাল পাস-থ্রু, ওগুলো দিয়ে কিন্তু আপনারা ডিলার লেভেল যে কাজগুলো করতে পারেন ল্যাপটপের মাধ্যমে। আর সফটওয়্যার গুলো আমাদের কাছে আছে, ওগুলা লাইসেন্স সহ পাবেন, কিছু আছে ওইএম সফটওয়্যার এরকম। আর ইনস্টলেশন সাপোর্ট গুলো আমাদের কাছে পাবেন। তো ভিডিওটা আমি চাইতেছি ছোট করার জন্য, অনেক বড় হয়ে, যেহেতু হাসান ভাইকে অনেকদিন পরে পাইছি। তো হাসান ভাই, আমি এখন আমাদের দেশে বা এখানে যারা ডায়াগনোসিস করে, ডায়াগনোসিস প্রসেসটা অনেকে জানে না। কারণ দেখা যায় একটা করলে গাড়ি আসলো, ডায়াগনোসিস করলো, করার পরে কোড আসলো, এরপরে লাইভ ডাটা দেখতে, এরপরে কি মানে এই প্রসিডিউরটা যদি কিভাবে করে তাদেরকে একটু বলে দিতেন। আসলে বিষয়টা হচ্ছে কি, এটার কিছু প্রসেস আছে। যেরকম একটা গাড়ি একটা প্রবলেম নিয়ে আসছে আপনার কাছে, যে গাড়িটা আমার এই প্রবলেমটা, তো এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে আসলে প্রবলেমটা কোথায়। তো আমরা স্ক্যান করা হয়, ফার্স্ট স্টেপ আমাদের যে কোনো গাড়ি আসুক, আমরা প্রথমে ওবিডি স্ক্যানার দিয়ে এটা ডায়াগনোসিস করে নেব যে আসলে এটা রিপোর্টটা কি। আর সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, আমরা অনেকেই যে জিনিসটা আমি দেখছি ফলো করছি, যে আসার পরে আমরা কি করি, রিড করার পরে এটা কি কি ফল্ট আছে আমরা সম্পূর্ণ ইরেজ করে দেই, ফল্টটা এই একটা সমস্যা পাবনা, এদিকে ক্লোজ করে ওদিকে। সবচাইতে আমাদের বড় ভুল হচ্ছে যে আমরা ফল্ট কোড গুলো ডিলিট করে দেই, সেভ না করে। তো তখন কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে ফল্ট কোড গুলো ডিলিট করার পর ফল্টটা চলে যায়, তো আমরা মনে করি গাড়িটা মনে ওকে, আমরা কাস্টমারকে একটা চার্জ করে, অ্যামাউন্ট চার্জ করে আমরা ডেলিভারি দিয়ে দিই। কিন্তু কাস্টমারটা একদিন বা 2 দিন পর সে আবার রিটার্ন এসে কমপ্লেন করে যে তুমি কি কাজ করছো মিয়া, কাজই হয় না, আগের গাড়ি তোমরা বাংলাদেশিরা কাজই জানো না। এটা আসলে আমাদের মেন ভুলটা হচ্ছে, আমরা কেন আগের যে ডাটাটা আছে সেটা নিয়মটা যদি একটু, কারণ এখানে আমাদের গ্রুপ হয়েছে বেশিরভাগই নতুন, একটু মানে একজন নতুন হিসাবে কিভাবে কি করবে, ডায়াগনোসিস কোড আসলো, তারপরে প্রসেসটা যদি একটু বলতেন। সর্বপ্রথম প্রসেস হচ্ছে, আমরা যখন স্ক্যানটা করব, আপনার সামনে তো একটা আছে আমাদের এক্স প্রো 5, আমরা যখন স্ক্যান করব, তো আমাদের এখানে কিছু অপশন আছে, যেরকম হচ্ছে সেভ ফাইল কই, না এটা নিউ স্ক্যান, না এটা প্রসিডিউরটা মানে কিভাবে প্রথমে ডায়াগনোসিস। বিষয়টা সর্বপ্রথম যখন কোনো গাড়ি আসবে, ডায়াগনোসিস করার পর ফল্ট কোডটা আমরা সেভ করে নেব, ফুল ফাইল ডাটাটা রিপোর্টটা সেভ করে নেব। আমরা জাস্ট নরমাল একটা পিকচার নিয়ে নিলাম শুধু ওই ফল্টটা না, অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ফল্ট আসছে, আসলে ওই জিনিসটা প্রবলেম না, প্রবলেমটা তার সাথে যে ডিভাইসটা আছে সেটা ফল্ট করতেছে, অর্থাৎ কমিউনিকেশনের কারণে এরকম রং দেখাচ্ছে যে মানে একটা ডিভাইস ফল্ট, কিন্তু আসলে এটা ফল্ট না, ফল্ট হচ্ছে অন্য ডিভাইস, কিন্তু সেই সিস্টেমে কোনো ফল্ট নেই, কিন্তু ফল্ট দেখাচ্ছে অন্য সিস্টেমে। তো সেই ক্ষেত্রে আমরা যখন ডাটাটা সেভ, ফুল ডাটাটা সেভ কর, এমন না যে হাফ ডাটা সেভ কর, ফুল রিপোর্টটা সেভ করে নেওয়ার পর তখন আপনি কি ফার্স্ট স্টেপ, আপনি ফল্টটা ক্লিয়ার করেন। ফল্টটা ক্লিয়ার করার পর আপনি গাড়িটা আবার স্টার্ট করেন, স্টার্ট করে আবার চেক, আবার স্ক্যান করেন, রিস্ক্যান করার পর দেখেন আপনার কারেন্ট ফল্ট কোনটা কোনটা আছে, কারেন্ট ফল্ট সেটা চেক, কারেন্ট ডিটিসি। তো সেটা চেক করার পর আপনি এখন কম্পেয়ার করেন আপনার আগের ফল্ট কোড আর বিফোর এন্ড আফটার, আগের যেটা সেটার রিপোর্ট আর পরের রিপোর্টটা, দুইটা রিপোর্ট একসাথে নিন, চেক করুন যে কোন রিপোর্টটা আপনার ফল্ট কোডটা ডিলিট করার পর ডিলিট হয়ে গেছে কিন্তু এখন শো করতেছে না, আর কোনটা শো করতেছে। আপনাকে নোট করতে হবে কাস্টমার কমপ্লেন কি। তো কাস্টমার কমপ্লেনে যে কমপ্লেনের যে এক্সাম্পল, গাড়িটা মিসিং করতেছে, সিলিন্ডার মিসিং, তো আপনার ওইখানে আসছে 1 নম্বর সিলিন্ডার মিসিং, তো
তো আপনি তখন ফল্ট কোডটা ক্লিয়ার করছেন, গাড়ি কোনো মিসিং নেই, স্মুথ, সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে গাড়িটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো তখন সেই ক্ষেত্রে আপনাকে যে স্টেপগুলো আছে সেটা লাইভ ডাটায় যেতে হবে। যে সেকেন্ড স্টেপটা আপনার লাইভ ডাটা গিয়ে ওই সেন্সর, যে সেন্সরগুলো অনেক সময় ন্যাপ সেন্সর, ভিভিডিআই সেন্সর, নক সেন্সর, যে সেন্সরগুলো আমাদের বর্তমান টেকনোলজিতে ইউজ করা হচ্ছে, এগুলো প্রতিটার একটা ম্যানুয়াল ডাটা আছে। লাইভ ডাটা কারেন্ট ভ্যালু এবং যে লাইভ ডাটা আসে স্টার্ট করার পর লাইভ ডাটাটা চেক করবেন। আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের জানা নেই কোন সেন্সরের কি ভ্যালু, আচ্ছা, ওমসের ভ্যালু কি, ভোল্টেজের ভ্যালু কি, আমরা জানি না। কারণ আসলে কি ওই যে যে একটা কথা বলছি যে আমরা অতটা বাংলাদেশে যারা আছি আমরা অতটা পড়াশোনা করি না, তো যার জন্য আমাদের ওই কি বলে নলেজটা আমাদের ওটা ডাটাটা কি থাকতে পারে। যেরকম একটা সেন্সর দেখাচ্ছে যে গাড়িতে ফল্ট, কিন্তু এটা ডাটাটা বলতেছে সঠিক, আচ্ছা, কিন্তু গাড়িতে সমস্যা করতেছে, কেন সমস্যা করতেছে আপনাকে সেটা আইডেন্টিফাই করতে। আবার দেখাচ্ছে যে ডাটাটা ভুল দেখাচ্ছে, যে ডাটাটা যে আসলেই ভুল অথবা সঠিক এটা আপনাকে জানতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত আপনি না জানতে পারবেন, আপনি যতই কাজ করেন আপনার কাজ সাকসেস হবে না। আপনার যে কাস্টমার ফিডব্যাক গুলো সেগুলো নেগেটিভ আসবে। তো আপনাকে সর্বপ্রথম, আমরা সাধারণত যারা বাংলাদেশিরা আছি হয়তো আমরা অনেকেই খুব ছোট থেকে কাজ করা হয়েছে, যার জন্য আমাদের পড়াশোনাটা হয় না, কিন্তু এক্সপিরিয়েন্স আছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অভিজ্ঞতারও কিছু প্রয়োজন হয়, আবার অনেক সময় দেখা যায় কিছু পড়াশোনারও প্রয়োজন হয়। আমরা যারা হয়তো একটু পড়াশোনা কম জানি সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমার সাথে যে আছে হয়তোবা সে কিছুটা জানে পড়াশোনা, আমরা তার হেল্প নিতে পারি। যে ভাই একটু অনলাইনে চেক করে দেখো এই সেন্সরের ডাটা ভ্যালুটা কত থাকে। আচ্ছা, তো ওই সময় যদি আমরা যদি অনলাইনে চেক করে ডাটা ভ্যালুটা রিপোর্টটা পেতে পারি, তখন আমি লাইভ ভ্যালুর সাথে আমি অনলাইন ভ্যালুটা যখন চেক করব তখন আমি আসলে বুঝতে পারবো যে এই জিনিসটার ফলটা কি হতে পারে। আমি একটু কথা বলে নিই যে এখন হাসান ভাই যেটা বললো সেন্সর গুলোর যে ভ্যালু গুলো, হ্যাঁ, সেন্সরের যে একটা ভ্যালু থাকে এখন বর্তমান কিরকম, পূর্বে কিরকম থাকার কথা ছিল কিরকম, এটার একটা ভ্যালু থাকে। আর এই যে ভ্যালু গুলো এগুলো কিভাবে করে, এই এগুলো হচ্ছে সারা পৃথিবীর গাড়ি, সব গাড়ি কিন্তু একই রকম না। ইউরোপিয়ানদের জন্য এক ধরনের ভ্যালু, হ্যাঁ, আমেরিকানদের এক ধরনের জন্য, এখানে আমাদের মিডল ইস্টের জন্য এক ধরনের ভ্যালু, আপনার বাংলাদেশ বা ইন্ডিয়া, পাকিস্তান, জাপানিজদের জন্য আলাদা আলাদা কিন্তু ভ্যালু থাকে। এখন মনে করেন আপনি ওখানকার জাপানিজ একটা গাড়ি ওখানকার চলার জন্য ম্যাপিং করা, প্রোগ্রামিং করা এখানে আসলে বাংলাদেশে চলে আসলো, এটা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দিবে। তখন আপনার পার্টস এটা সেটা এটা সবকিছু পাল্টা ফেলাইলেও কোনো লাভ হবে না। এই জিনিসটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। অনেকেই মনে করে এটা খারাপ, সেন্সর খারাপ, চেঞ্জ করেন, কিন্তু এগুলো আসল ফল্ট। এগুলো হচ্ছে কি রিমেপিং, কারণ ওখানকার যে ভ্যালুটা সেট করা হচ্ছে, ওখানকার ওয়েদার একরকম, মিডল ইস্টের ওয়েদার একরকম, ওখানকার। এখন আপনি যদি ওটা করতে চান, কম্পেয়ার করতে চান, সেম টাইপের না, সেম টাইপের যে এখানে একটা গাড়ি ভালো রকম চলতেছে, যেমন একটা মনে করেন আমি টয়োটাই বললাম, যেমন সেম মডেল, ওটা জাপানি গাড়ি বা ইউরোপিয়ান গাড়ি এখানে চলতেছে, এটার কোনো সমস্যা নাই। তো এটার যে ভ্যালুটা কি এটা যদি আপনি জানতে পারেন তাহলে তো মনে হয় 100%। এখন এই ভ্যালুটা দেখেই এই ভ্যালু যদি সেট করতে পারেন এটাকে বলা হয় রিমেপিং। রিমেপিং কিছুটা জটিল কাজ, জটিল বলতে নেই, অনেক উচ্চ শিক্ষিত দরকার হয়, কারণ অনেক কিছু হিসাব কিতাব, এয়ার ফ্লো সিস্টেম, স্পার্ক প্লাগিং সিস্টেম, এয়ার ফ্লো সিস্টেম, সব সিস্টেমকে সমন্বয়ে এটাকে ম্যাপিং করতে হয়। এটা তো অনেক কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। তো এটা হচ্ছে কি রিমেপিং সলিউশন, কি বলেন? রিমেপিং যদি হয় তখন আপনি ওই আর কিছু পাল্টাইতে হবে না, ওই অটোমেটিক দেখবেন এটা স্মুথলি সবকিছু চলতেছে। আর যদি মনে করেন আপনি ডিটিসি বন্ধ করবেন, এটা করবেন, সেন্সর কাইটা দিবেন, রেজিস্ট্যান্স লাগাইবেন, এটা কিন্তু 100% সলিউশন না। আর আমাদের সবচেয়ে আরেকটা জিনিস আপনি যেটা এখন মনে করে দিয়েছেন, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আমরা কি করি সাধারণত কোনো কাজ যদি আমরা না বুঝি মানে সিস্টেমটা আমরা বুঝতে পারি, মানে কি কাজ করবে, কি ফল্ট, গাড়িতে ফল্ট আইডেন্টিফাই না করতে পেরে আমরা কি করি, ড্যাশবোর্ড মিটারটা ক্লাস্টারটা ওপেন করে সেখানে ব্ল্যাক টেপ, টিস্যু, কাপড় বা লাইট, ডিটিসি বন্ধ করে দেই, লাইটটা অফ করে দেই, লাইটটা উঠে ফেলি। এটা আসলে খুব ডেঞ্জারাস ব্যাপার স্যাপার, ডেঞ্জারাস একটা পয়েন্ট, যে কেন আমি এই কাজটা করব। কারণ এটার জন্য যে কোনো সময় এটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আগুন ধরে যাইতে পারে, সামান্য একটু ভুলের জন্য, অদক্ষতার জন্য এই ধরনের কাজগুলো অনেকেই করে। মেকানিক্যাল ছোট্ট একটা ভুলের জন্য একটা পুরো ফ্যামিলি ডেঞ্জার পয়েন্টে চলে যেতে পারে। কারণ একটা ডক্টর যদি ভুল করে একজন রোগী মারা যায়, কিন্তু একটা ইঞ্জিনিয়ার যদি একটা ফল্ট করে, একটা গাড়ির ইঞ্জিনিয়ার যদি একটা গাড়িতে ফল্ট করে তার পুরো ফ্যামিলি মারা যেতে পারে। একটা সিভিল ইঞ্জিনিয়ার যদি ফল্ট করে সেই বিল্ডিং বাসিন্দা আছে সবাই মারা যেতে পারে। তার মানে ডক্টর থেকে ইঞ্জিনিয়ারের ভ্যালুটা খুবই
গুরুত্বপূর্ণ। আর আমরা যে কাজগুলো করে থাকি, হয়তোবা আমরা খাতা কলমে কোনো ইঞ্জিনিয়ার না, হয়তো আমাদের কোনো সার্টিফিকেট নেই, বাট এক হিসাব করলে আমরা একজন ইঞ্জিনিয়ার, আমরা একজন স্কিল ওয়ার্কার। আমরা এমন নয় যে কোনো লেবার ক্যাটাগরির আমরা মানুষ, আমরা সবাই কিন্তু যারা এই টেকনিশিয়ান ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ারিং লেভেলে ইঞ্জিনিয়ার। তো আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো কখনোই করব না যে তার কেটে দিয়ে আমি একটা লাইন খুঁজে পাচ্ছি না, তারটা কেটে দিয়ে আমি ডাইভার্ট করে অন্য জায়গা থেকে কানেকশন করব। এমনও হতে পারে ওই তারটা কোথাও শর্ট হয়ে স্পার্ক করতেছে, যেটা আপনি তখন বুঝতেছেন না, আপনি হয়তো অন্য জায়গা থেকে ডাইভার্ট করে দিয়ে দিচ্ছেন, কাস্টমার এটা হয়তো অ্যাক্সিডেন্ট হলো, এটা আরো বড় সমস্যা হয়ে গেল এই গাড়িতে। কি হতে পারতেছে যে যখন রাস্তায় গাড়িটা চলতেছে তখন যে কোনো কিছু হতে পারে, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, হয়তো ব্রেক ফেল হয়ে যেতে পারে, বা ইঞ্জিন ওভার, এবিএস কাজ না করলে ব্রেক ফেল, কাজ না করলে যেরকম যে বিষয়গুলো করে, এবিএস এয়ারব্যাগ কাজ না করলে অ্যাক্সিডেন্ট হলে আমরা ইয়ে করবে না, ওপেন হচ্ছে না। তারপর হচ্ছে আগুন ধরে যায়, অনেক সময় দেখা যায় অক্সিজেন সেন্সর কাজ না করে, সেন্সর গুলো আমরা ইঞ্জিন লাইট অফ করে দিচ্ছি, যেটার কারণে সাইলেন্সার ওভারহিট হতে পারে, ইঞ্জিন ওভারহিট করে আগুন লাগতে পারে, এবিএস এর জন্য ব্রেক ফেল করতে পারে, এয়ারব্যাগের জন্য যখন গাড়িটা আল্লাহ না করুক, আমরা চাই না কারো অ্যাক্সিডেন্ট হোক, কিন্তু দুর্ঘটনাবশত অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, তো আমরা বেশিরভাগ যারা দেখি যে কাজ করে কি করে, লাইটটা কোনোভাবে অফ করে গাড়ি ডেলিভারি করে দেয়। কাস্টমার তো মনে করে গাড়ি ওকে, একটা সেন্সর ইউজ করে, একটা রেজিস্ট্যান্ট ইউজ করে, 2.4 এম্পিয়ার একটা রেজিস্ট্যান্ট ইউজ করে গাড়িটা লাইটটা অফ করেছে, কাস্টমার তো খুব হ্যাপি, আমার অল্প টাকায় কাজটা হয়ে গেছে। কিন্তু আসলে আপনার যে অল্প টাকায় কাজটা কমপ্লিট করছেন, এটার যে মাসুলটা সে হয়তো এখন বুঝবে না, যখন সে একটা কোনো দুর্ঘটনায় ঘটবে তখন সে বুঝতে পারবে সে আসলে কত বড় ভুল করছে। আর তখন সে কার অনার কি বলবে জানেন, তখন বলবে না যে এটা তার ফল্ট, সে পারমিশন দিচ্ছে, তখন সে বলবে মেকানিকের ফল্ট, তখন সে সম্পূর্ণভাবে অস্বীকার করবে। সে অনেক সময় আমি তো আসলে ইঞ্জিনিয়ার, আমি মেকানিক না, যে এটা কি, এটা 2 নম্বর, এটা বাইপাস করে দিলে কি হতে পারে আমি জানি না, আমার অভিজ্ঞতা নেই, তুমি টেকনিশিয়ান, তুমি কেন আমাকে ইনফর্ম করোনি যে এটা বাইপাস করা যাবে না, এটা অরিজিনালি কাজ। তো আমরা কি করি, কিছু টাকার লোভে, মানে কিছু টাকা শর্টকাটের জন্য, সময়টা বাঁচানোর জন্য, বা কাজ না বুঝার জন্য আমরা বাইপাস করি, এটা আমাদের সম্পূর্ণরূপে। তো যাই হোক, এখন আমি চাই, ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, আমরা চাইছিলাম ওটা ছোট করে, আপনারা সময় নিয়ে দেখবেন, দরকার হলে বারবার দেখবেন। আর একটা কথা বলি যে মিডল ইস্টে বা পৃথিবীর যে কোনো জায়গায় আপনারা যে কি বলে হাই বেলের যে হাই ব্র্যান্ড কি বলে এগুলো এক্সপেন্সিভ যে গাড়িগুলো আছে, এগুলোর যদি কোনো ধরনের সমস্যা হয়, এই হাসান ভাই আছে, উনি মানে আমাদের দেশে বেশিরভাগ মানুষের টেকনিশিয়ান যারা কিছু জানে, এরা কিন্তু শেয়ার করতে চায় না, এরা মনে করে শেয়ার করলে এদের রিজিক শেষ। এই জিনিসটা কিন্তু আমি হাসান ভাইয়ের কাছে পাই না, আমি অনেক কিছু শিখছি ওনার কাছ থেকে। আসলে আমি এই অটোমোবাইল লেভেলে এই সেক্টরে আমার কোনো অভিজ্ঞতা, লেখাপড়া বা এই ধরনের কিছুই নেই। হাসান ভাইয়ের মতো এরকম অভিজ্ঞ যারা আছে আমার সারা পৃথিবীতে অনেক শিক্ষক আছে, আমি তাদের কাছে শিখছি, এখনো শিখতেছি। তো হাসান ভাই যেটা করে আপনার খুব হেল্পফুলি উনি সহযোগিতা করে, তবে কিছু কিছু সহযোগিতার জন্য, যেমন অনলাইন প্রোগ্রামিং এর জন্য, এটার জন্য কিন্তু পেমেন্ট দরকার। অনেকে বলেন যে ভাই টাকা আছে, টাকা তো ওখানে পেমেন্টের জন্য, অনলাইনে আপনার জন্য প্রোগ্রামিং যদি কোনো একটা করে দেয়, ওখানে অ্যাক্সেস ওনাকে কিনে তারপর আপনাকে করে দিতে হবে। এমনও কিছু হয়ে থাকে, দেখুন আমি একটা আপনাকে সার্ভিস দিচ্ছি, আমি আপনাকে সবসময় ফ্রি সার্ভিস দিতে পারবো, আমার অনেক ধরনের ব্যস্ততা থাকে, আমি একজন ফ্রি বেকার মানুষ, আমি আপনাকে ফ্রি অফ চার্জ সময় দিয়ে দিলাম, কিন্তু আমার একটা সময়ের মূল্য আছে। তো এখন অনেকে ভাবে যে উনি আমার কাছ থেকে কাজের জন্য বিনিময়ে সার্ভিস চার্জ চাচ্ছেন, এটা আসলে ভুল ধারণা যে সার্ভিস চার্জ, সেটা আমাকে না, আমার সময়কে আপনি দিচ্ছেন। আমার যে অভিজ্ঞতা, যে আমার এত বছরের যে অভিজ্ঞতা, সেটা আমি আপনাকে শেয়ার করতেছি, আমার সেই পরিশ্রমটা দিচ্ছেন। এখন আমি যেটা বলবো যে দামি গাড়ি যেগুলো আছে, আসলে আমাদের দেশে যেগুলো টয়োটা, নিশান, হোন্ডা, উনি এই গাড়িগুলো কাজ করে না, যারা মানে ওই হাই ভ্যালুর যে গাড়িগুলো আছে, মার্সিডিজ, ল্যান্ড রোভার, জাগুয়ার, মাজরাটি, তারপরে হচ্ছে লাম্বরগিনি, এই টাইপের যে দামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো আছে, উনি এই কাজগুলো, এই গাড়িগুলোর ব্যাপারে খুবই এক্সপার্ট। তো সারা পৃথিবীতে যারা বাঙালি আছেন, তো সলিউশন নিতে পারেন। আর ওনার যদি সাপোর্ট নিতে চান, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই পেমেন্ট তো করতে হয়, তবে সাপোর্ট উনি সারাদিনই, আমাদের গ্রুপ আছে দেখেন, অন্যান্য আছে, উনি অনেক করে যায়। তো এইসব ব্যাপারে যে হেল্প গুলো আছে, হাসান ভাই আছে, আরো অনেকেই আছে, আপনার হেল্প গুলো পাবেন। আমরা আমার মূল উদ্দেশ্য যে এতক্ষণ লাগাই ভিডিওটা করা, আমার মাল বিক্রি এগুলো করার জন্য না, আমার এটা আশা আছে যে বাংলাদেশি আমরা যারা, আমাদেরকে খুব ছোট মনে করে মানুষজন দেখে, যে মনে করে এটা লাভার জাতীয়। তো আমি আমরা যেটা আমাদের উদ্দেশ্য, হাসান ভাইয়ের আমার আরো সবারই, আমরা যাতে আমাদের দেশের যে বাঙালি ভাই বোন একটা সম্মান, একটা কিছু সম্মান করে, আমরা নিজেরা শিখবো, আমাদের স্কিল গুলো শেয়ার করে একজন আরেকজনের শিখবো। আপনারা যারা জানেন তারাও ওটা শেয়ার করবেন,
এটা আরেকটা স্কিল। গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আমার কোম্পানিতে দেখলাম, মানে আমাদের কোম্পানিতে যখন কোনো গাড়ি আসে, গাড়ির মানে বাইপাস সিস্টেম কানেকশন করা অথবা কাজ প্রপার ভাবে করেন অথবা প্রপার ভাবে ফিক্স করেন, আমার অনার আমার সামনে বলে বাংলাদেশির কাজ, এটা ভাই বাঙালিদের কাজ, বাঙালির মতন কাজ করেছে। এই জন্য আমরা বাইপাস ফাইপাস এগুলো করি। আমি তার ওয়ার্কশপের একজন ইনচার্জ, একজন ফোরম্যান হিসাবে সে আমার সামনে আমার দেশের বদনাম করে, সেটা আমার জন্য কতটা লজ্জা। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে বাঙালি ভাই, আপনাদেরকে আমরা যারা বাংলাদেশি আছি আমাদের স্কিল আপনি একটা জিনিস জানেন শেয়ার করবেন, আরেকজন হেল্প করবেন, আর হাসান ভাই জানে শেয়ার, আমি যতটুকু জানি শেয়ার করব, একজন আরেকজনকে শিখবে এবং মন খুলে শেয়ার করবো। আরে ভাই আপনি একটা কিছু জানেন, অনেক কিছু জানেন, কিন্তু আপনি যদি এরকম শেয়ার না করে মারা যান, তো এই ইসের কোনো দামই নাই। একটা বিষয় হচ্ছে যে প্রতিটা মানুষের জন্মের আগে তার রিজিকের ব্যবস্থা করে থাকে। হ্যাঁ, আল্লাহ তাআলা কিন্তু প্রতিটা মানুষের জন্মের পূর্বে তার রিজিকের ব্যবস্থা। এমন নয় যে আমি আজকে আপনাকে কাজটা শিখালাম যে আপনি আমার রিজিকটা নিয়ে গেলেন, আল্লাহ রিজিক আমার কাছে, আপনার কাছে। আপনি যদি আমার কারণে কোনো কাজ শিখতে পারেন বা কোনো একটা কাজ করতে, আপনি হয়তো কোনো এক সময় বলবেন যে ওনার কাছে গিয়েছিলাম, উনি আমাকে একটা হেল্প করছে, বলতে পারবেন। বা একটা কাজ যখন শিখে এই কাজটা করবেন, তখন আপনাকে কেউ প্রশ্ন করতে পারে যে এত সুন্দর কাজ তোমাকে কে শিখাইলো, কোত্থেকে শিখছো, তখন আপনি বলতে পারবেন গর্বের সাথে যে এটা আমাদের দেশি ভাই কারো কাছ থেকে শিখছি, আমাদের দেশের কারো কাছ থেকে শিখছি। এখন আমরা আমাদের স্কিল গুলো একজন আরেকজনের শেয়ার করবো, আর হাসান ভাইয়ের মতো এক্সপার্ট যারা আছেন ওনারা ওনাদের অভিজ্ঞতা গুলো শেয়ার করবে, একজন হেল্প করবে। তো আপনাদের যাদের এই ধরনের মানসিকতা আছে, মানে তবে একটা জিনিস খেয়াল করবো, উনি সবসময় ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, বিভিন্ন দেশে বিভিন্ন সময় থাকি, নেটওয়ার্ক থাকে না। তো অনেকে দেখা মাইন্ড করেন ভাই ফোন ধরে না, মেসেজের রিপ্লাই দেয় না, আসলে সবাই ছাড়ে। যেমন উনি যখন গাড়ি নিয়ে ব্যস্ত থাকে, উনি তো ফোন কোথায় উনি কোথায় বলতে পারে না। আমিও এরকম যখন অন্য কোথাও থাকি বা ফ্লাইটে থাকি বা চায়নাতে ওখানে জানা চলে না, তখন অনেকে রিপ্লাই দেয় না, এই অনেকেই অবজেকশনটা করেন। আসলে এটা তো আর সবসময় সময়ের উপরে নির্ভর করে, না হলে পরে রিপ্লাই পাবেন। তো যাই হোক, আমরা সবাই একজন আরেকজনকে হেল্প করবো আমাদের স্কিলগুলো শেয়ার করার জন্য এটা। আর আশা করি এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো অন্য আরেকদিন অন্য বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই এই বিষয়ের উপরে আলোচনা করেন, এই বিষয়ের দিলে কোনো সাবজেক্ট ওয়াইজ আলোচনা করতে সমস্যা না হলে এরকম এলোমেলো হয়ে যাবে, আসলে গোছালো ভাবে হয় না। তো আশা করি হাসান ভাইকে খুব শীঘ্রই আমরা পাবো। আরো বিভিন্ন আপনার কোন বিষয়ের উপর আপনারা এই আমাদের আলোচনা চান, হ্যাঁ এই বিষয়গুলো বলবেন, আমরা ওই বিষয়ের উপরে আপনাদের উপরে কখনো কখনো আলোচনা করে আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা কন্টিনিউ কাজ করে যাব। আজকের মতো এতটুকুই, ইনশাল্লাহ আগামীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।